4 দিন আগেও ডাকসুর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় প্রার্থীরা। সাইবার বুলিং নিয়ে উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার দাবি। জড়িতদের প্রার্থিতা বাতিল ও মামলার হুমকি কমিশনের। দাবি এখন এক দফা, ফেব্রুয়ারিতে নির্বাচন, ভোটের রব উঠলে পালানোর পথ পাবে না ষড়যন্ত্রকারীরা, বলছে বিএনপি। সব অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গ্রেনেড হামলা মামলায় তারেক সহ সব আসামির খালাস, পুনঃ তদন্তের আদেশ বাতিল, সংক্ষিপ্ত রায় প্রকাশ। স্বপ্রণোদিত ছিল না মুফতি হান্নানের জবানবন্দি, পর্যবেক্ষণ আদালতের। এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা অংশ নিতে পারবেন না নির্বাচনে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। বদ্ধ ঘরে স্বচ্ছ ভোট সম্ভব নয়, খোলা মাঠে আয়োজনের পরামর্শ ইসি তাহমিদার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে প্রচারণার বাকি আর মাত্র 3 দিন। ডাকসু ভোট নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা ইশতেহার সহ প্রতিশ্রুতি। পাশাপাশি ভোটাররা অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন প্রার্থীদের ভাবনা এবং তাদের ইশতেহার সম্পর্কে জানছিলাম। আজ আমরা কথা বলবো দুজন প্রার্থীর সঙ্গে। আমার ডানে আছেন অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের এজিএস প্রার্থী অদিতি ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার বাঁয়ে আছেন স্বতন্ত্র সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুবায়ের বিন নেসারি, যিনি এবি জুবায়ের নামে পরিচিত। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রথমে জুবায়ের আপনাকে দিয়ে শুরু করতে চাই। দেখেছি জুলাই আন্দোলন থেকে শুরু করে পরবর্তী প্রতিটি আন্দোলনেই আপনি একজন পরিচিত মুখ। আপনার কাছে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আসলে আপনি কেন স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন? আপনি প্যানেলভুক্ত হওয়ার সুযোগ ছিল কিনা, নাকি স্বতন্ত্রভাবে ইলেকশন করার পিছনে অন্য কোনো ইচ্ছা বা উদ্দেশ্য আছে? আচ্ছা, প্রথমে একটু কারেকশন দিয়ে, সেটা হচ্ছে আমি জুলাইয়ের পরে না, মোটামুটি জুলাইয়ের আগেও যে কোনো যৌক্তিক আন্দোলন থাকার চেষ্টা করতাম। আর প্যানেলের বিষয়টা হচ্ছে আমাদের ক্যাম্পাসে এখন বর্তমানে যে পরিস্থিতি, যে প্রথম কথা হচ্ছে আমি তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, সেক্ষেত্রে কোনো পলিটিক্যাল পার্টির প্যানেলে যাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে স্বতন্ত্রতার মধ্যে যারা আছে, মানে পলিটিক্যাল পার্টির বাইরে, তারা অনেক প্যানেল গঠন করছে। বাট আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা আসলে কোনো ধরনের এই ধরনের প্যানেলের বাইরে যারা স্বতন্ত্র হিসেবে কাজ করতেছে এবং আগে থেকে ক্যাম্পাসে আগে থেকে কাজ করছে আর কি, এদেরকে বেশি প্রায়োরিটি দেবে। ওই জায়গা থেকে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে মেনলি আমার স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা। আমি একটু অদিতি ইসলাম আপনার কাছে যেতে চাই। আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে আপনারা আসলে ক্যাম্পাসে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি অন্যান্য কিছু স্বতন্ত্র অধিকার কর্মীও আপনাদের প্যানেলে আছে। আমরা দেখতে পেয়েছি যে বাম সংগঠনগুলো আসলে মোটা দাগে যদি বলতে চাই 2টি প্যানেলে আসলে বিভক্ত হয়েছে। সেই বিভক্তির জায়গাটা আসলে কেন আপনারা 2টি প্যানেল দিলেন, বা এক হয়ে যদি নির্বাচন করতেন সেক্ষেত্রে কি আপনাদের জন্য সুবিধা হতো কিনা? বিভক্তির কোনো বিষয় না। একটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত 6টি সংগঠন আছে এবং সেই 6টি সংগঠন তাদের মতো করে প্যানেল দিয়েছে। আমরা সেই জোটে নেই, আমরা জোটের বাইরে যেই সংগঠনগুলো আছি তারা মিলে হচ্ছে যে আমাদের এই প্যানেল অপরাজয় 71 অদম্য 24, এটা ফলে এখানে বিভক্তির কিছু নাই। আর যেটা হচ্ছে যে তাদের কিছু নির্দিষ্ট ভাবনা আছে, তাদের কিছু সাংগঠনিক জায়গা থেকে বা তাদের অবজারভেশন বা সব কিছু মিলিয়ে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী একটা কাজ করার ভাবনা আছে। আমাদের এই যারা হচ্ছে যে এই প্যানেলে আমরা যুক্ত হয়েছি বা আরও যারা ইন্ডিভিজুয়াল এসেছেন, তারা সুনির্দিষ্টভাবে কিছু পয়েন্টে কনসেশন তৈরি করেছেন এবং ঐক্যমত্যের জায়গায় এসছে। সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এই প্যানেলটা এভাবে করে তৈরি হয়েছে। আর হ্যাঁ, এক হলে অবশ্যই সেটা ভালো হতো, বা এক কেন হয়নি এটা তো আসলে বিষয় না। এটা বিষয় হচ্ছে যে লড়াইটা করছে কিনা, কথাটা বলছে কিনা। ডাকসু ঠিক যেই কারণেই ডাকসু, যে স্টুডেন্টদের যেই মৌলিক যেই সংকটগুলো আছে, বিশ্ববিদ্যালয়ের মৌলিক যেই সংকটগুলো আছে, একাডেমিক ফ্রিডমে যে একটা করায়ত্তকালীন যে অবস্থাটা এখানে বিরাজমান, সেইটার মুক্তির লড়াইটা যারা যেভাবে করে করছে তারা সেভাবে করেই প্যানেলটা করছে বা নির্বাচনে অংশ নিচ্ছে। এটাই। জুবায়ের, আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে এসে আজকে প্রচারণার 10ম দিন, আর 3 দিন মাত্র প্রচারণা বাকি আছে।
আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 দিন ধরেও কিন্তু আলোচনায় যে ডাকসুটা কি বানচাল হয়ে গেল, ডাকসুটা কি বন্ধ হয়ে গেল, ডাকসুর বন্ধ করার জন্য রিট হলো, এইগুলোকে আসলে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র দেখছেন কিনা, বা এই যে রিটগুলো হলো, এই সময় রিটগুলো হওয়া, ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া, এই রিটগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা এইগুলোকে কিভাবে দেখছেন? আচ্ছা, এই ঘটনাগুলো যদি সিকোয়েন্স দেখেন আপনি, পরপর 2টা রিট হয়েছে, বা এর আগে অনেকগুলো কার্যক্রম দেখেছি। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং হচ্ছে অনেকগুলো বিষয় ঘটেছে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অনেক জায়গায় লাশের রাজনীতিও হয়েছে। তো সবগুলো সিকোয়েন্স আকারে দেখলে আমার কাছে মনে হয় যে এখনও একটা অংশ কাজ করতেছে যারা চাচ্ছে না কোনোভাবে ডাকসুটা হয়ে যাক। কারণ ডাকসু হয়ে গেলে একদিকে যেমন হচ্ছে অনেকের কর্তৃত্ব কমে যায়, আর একদিকে হচ্ছে যে অনেকের মধ্যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চার যে একটা টেন্ডেন্সি, ওই জায়গায় ডাকসুটা আসলে মানে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই জায়গাতে ডাকসু অনেকেই চায় না। আবার এখানে হচ্ছে যারা একসময় ছাত্রলীগ ছিল, এখন হয়তো বা পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিজে ছাত্রলীগ দাবি করতেছে না, বাট মনে মনে ছাত্রলীগ এখনও রয়ে গিয়েছে। এই ধরনের একটা অংশ আছে যারা সক্রিয়, এরা হচ্ছে এখনও মোটামুটি বিভিন্ন হলের অভ্যন্তরে কাজ করতেছে, এরাও আসলে চায় না ডাকসুটা হয়ে যাক। এই জন্য অনেকেই অনেকভাবে চক্রান্ত করতেছে। তো আমার কাছে মনে হয় না এগুলো করে আসলে কোনোভাবেই কোনো মানে তারা সফল হবে। কারণ আমরা দেখেছি যে ডাকসু হবে কি হবে না এটা পুরোপুরি নির্ভর করে আমাদের সিদ্ধান্তের উপরে, মানে শিক্ষার্থীদের সিদ্ধান্তের উপরে। দেখেন আপনারা, ডাকসুটা কিন্তু 5 তারিখের পরে এমনি আসে নাই। এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম, মিছিল মিটিং হয়েছে, শেষ পর্যন্ত অনশন পর্যন্ত করতে হয়েছে। এগুলো করে ডাকসু আদায় হচ্ছে এবং ডাকসু হওয়ার যে অবস্থা হয়েছে, এর মধ্যে আবার যখন রিটের পরে একটা হচ্ছে বিভ্রান্তি আসছিল যে স্থগিত হয়ে গেল কিনা, যখন কিন্তু নিউজটা ভাইরাল হয়েছে আপনি দেখেছেন আমাদের শিক্ষার্থীদের দলমত নির্বিশেষে সবাই কিন্তু এসে 20 আন্দোলনের সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছে। তো এই বিষয়গুলো এটাই মিন করে যে আসলে এইভাবে কারোই সাধ্য নাই যে কোনো একটা চক্রান্ত করে এই মুহূর্তে ডাকসুটা বাঞ্ছা করে দেবে। কারণ ঢাবিয়ানরা ডাকসুদের প্রাণের দাবি, ডাকসু তারা কি মানে যদি স্বাভাবিকভাবে ডাকসু না দেয় তাহলে কেউ ডাকসু আদায় করে নিতে, এটা তারা জানে এবং সেটা সেটা করবেও। এটাই। অদিতি ইসলাম, আপনার কাছে যেতে চাই। স্পেশালি আপনাদের প্যানেল থেকে একটি রিট করা হয়েছিল এবং সাময়িক সময়ের জন্য ডাকসু নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই রিটের প্রেক্ষিতেই। আসলে আপনাদের এই রিটটিকে আসলে আপনাদের প্রতিপক্ষ বা আপনাদের বন্ধু প্রতিম সংগঠন ডাকসুতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বলছেন যে আপনারা এক ধরনের উদ্দেশ্য প্রণীত হয়ে ডাকসু নির্বাচনটাকে বন্ধ করার জন্য এই রিটটি করেছেন। এটি তো আগেও করা যেত, আপনারা কেন আগে করলেন না, বা এই মুহূর্তে এসে এই রিটটি আসলে কী কারণে? প্রথমত বিষয় হচ্ছে আমরা প্যানেল থেকে কোনো রিট করি নাই। এটা আমাদের বেশ কয়েক দফায় আমরা সংবাদ সম্মেলন করে বলেছি। যিনি রিটটি করেছেন তিনি আমাদের প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে প্রতিযোগিতা করছেন এবং সেই জায়গা থেকে উনি কিন্তু আমাদের দেখেন আমাদের যে প্যানেলটা কিভাবে গঠিত হয়েছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ BCL, 3টি, এবং এর বাইরে যারা ইন্ডিভিজুয়াল মনে করেছেন যে আমাদের 14টি দফা সেটার সাথে একমত, তারা কাজ করছেন। এখন বিষয় হচ্ছে যে যিনি রিটটি করেছেন তিনি আমাদের কোনো সংগঠনই করেন না, তিনি একজন ইন্ডিভিজুয়াল মানুষ। আর একজন শিক্ষার্থী একজন প্রার্থীর জায়গা থেকে অপর একজন প্রার্থী সম্পর্কে তার কিছু প্রশ্ন যে তৈরি হয়েছে এবং সেটা আইনত জায়গা থেকে মনে হয়েছে যে এই পয়েন্টগুলো সে ভায়োলেট করছে, সো সে আইনতভাবে সে উত্তরটা জানতে চেয়েছে। এটা কিন্তু আমার বক্তব্য না, এটা যিনি রিট করেছেন তিনিই বলেছেন এবং সেই জায়গা থেকে এটা প্যানেলের কোনো রিট ছিল না, এটা ওই ফাহমিদা আলম ওনার নিজের ব্যক্তিগত রিট ছিল। কিন্তু যেই মোরাল গ্রাউন্ডের ওপরে আসলে উনি রিটটি করেছেন সেটা যখন আমরা পরবর্তীতে জানতে পারি যে এই কারণে আসলে রিটটি করা হয়েছে, সেই মোরাল গ্রাউন্ডের সাথে কিন্তু আমাদের কোনো দ্বিমত নাই। যে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের 2 ক এবং খ অনুযায়ী 71-এর যেই মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং যুদ্ধাপরাধীদের যেই ভূমিকা, তাদের বিরুদ্ধে যে অবস্থান, সেটাকে সমুন্নত রাখতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের যেই সন্ত্রাসী কার্যক্রম, স্বৈরাচারের যে রাজনীতি, সেটার বিরুদ্ধে অবস্থান এবং বৈষম্যহীন সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা সেটা ধারণ করতে হবে। কিন্তু এই 2টি পয়েন্টের সাথেই সাংঘর্ষিক মনে করা হয়েছে এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে SM ফরহাদ, তার যিনি সাধারণ সম্পাদক GS পদপ্রার্থী, তার প্রার্থিতা সম্পর্কে সেই বিষয়ে রিটটা করা হয়েছে। এবং রিটের যিনি হচ্ছে শুনানির পরবর্তীতে জ্যোতির্ময় বড়ুয়া যিনি রিটকারীর পক্ষে এবং শিশির মনির যিনি রিটকারীর বিপক্ষে, উভয়ই কিন্তু বলেছেন যে রিটের কোথাওই একটা শব্দ এরকম উল্লেখ করা ছিল না যে ডাকসু স্থগিত করা হবে। আপনি দেখবেন যে গতকালকে আমি দেখলাম যে জুলিয়াস সিজার ডাকসুকে স্থগিত করেই রিটটা করেছেন, অর্থাৎ রিটে কি বলা আছে, কি কন্টেন্ট উচ্চারণ করা আছে সেটা কিন্তু খুবই ক্লিয়ার। ফলে যারা এই ধরনের বক্তব্য দেন যে আমরা প্যানেল থেকে রিট করেছি তাও আবার ডাকসু বন্ধ করার জন্য, এটা আসলে হয় না। কারণ আমরা যদি ডাকসু বন্ধই করতে চাইতাম তাহলে হচ্ছে যে 7 থেকে 10 তারিখ পর্যন্ত তারা যে ক্যাম্পাসটাকে অফ করে দিলেন, এটা যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে না সেটাকে ইন্ডিকেট করে আমরা এই বন্ধ
বন্ধ স্থগিত করার দাবি করতাম না। আমরা মনেই করেছি যে ডাকসুটা 9 তারিখ হওয়া দরকার এবং সেখানে সকলের অংশগ্রহণটা ঠিক করা দরকার। নারীদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলছি, ডাকসুর আয়োজনটা সঠিকভাবে করার জন্য কথা বলছি, তাহলে তো এত কথা আমার বলার দরকার ছিল না। আর কেন এই সময় এসেই করেছে সেটা তো আসলে যিনি রিট করেছেন তিনি ক্লিয়ার করেছেন যে তার মনে হয়েছে, তিনি অবজার্ভ করেছেন, তিনি প্রশাসনের কাছে বলেছেন, তিনি শোনেননি, তাই তিনি আইনের সাহায্য নিয়েছেন। ফলে তার কাছে উত্তর জানার দরকার ছিল, তার সেটা ফেস করার দরকার ছিল, তিনি সেটা করেছেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যেহেতু জুলিয়াস সিজারের প্রসঙ্গটি আনলেন, জুলিয়াস সিজারেরও তো ছাত্রলীগ সম্পৃক্ততা আছে, সেই ক্ষেত্রে কেন তার বিষয়টি অন্তর্ভুক্ত করা হলো না, শুধু এস এম ফরহাদকে কেন আনা হলো? সেই জায়গাটা থেকে আপনি কি বলবেন? আপনাদের প্যানেলেরই তো একজন সদস্য, সেই জায়গা থেকে আপনারা সেই জায়গাটি কেন জুলিয়াস সিজারকে আনেননি, শুধু এস এম ফরহাদ কেন? এখন দেখেন, এস এম ফরহাদ কেন জুলিয়াস সিজার না, বিষয়টা একদমই এরকম না। আচরণ বিধিমালা নিয়ে যেই বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে ওই সময় তো চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। সেই বৈঠকে ভিপি, জিএস, এজিএস সবার সাথে এই নির্বাচনের আয়োজক যারা তারা বসেছেন। তখন কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে এসেই আমরা আমাদের প্যানেল থেকে উত্থাপন করেছিলাম যে সন্ত্রাসী ছাত্রলীগের যেই প্রার্থী, ভিপি পদপ্রার্থী, মানে তিনি একসময় ছাত্রলীগ করতেন, এখন সেটা নিষিদ্ধ সংগঠন, সেই ছাত্রলীগের রাজনীতি করা জুলিয়াস সিজার কিভাবে করে চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম চলে আসে, আমরা স্পষ্টভাবে প্রেসে এই কথাটা বলেছি। এবং তার সাথে সাথে শুধু তারাই না, 71-এর যে ঘাতক রাজাকারদের ছবি প্রদর্শন করা যে সংগঠন, তারাও কিভাবে করে, আমি কিন্তু পুরো প্যানেলটা নিয়ে বলেছি। আমি শুধু এস এম ফরহাদকে নিয়ে আমাদের প্যানেল থেকে বলিনি, আমরা ওই প্যানেলকে বলেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটা যে ওই দুটো পয়েন্টকে ভায়োলেট করে দাঁড়িয়েছে সেটাও যেমন উল্লেখ করেছি, কোনো ব্যক্তিকে এককভাবে বলিনি। সেই জায়গা থেকে জুলিয়াস সিজারকে আমরা ইন্ডিকেট করেছি। তিনি রিট যেটা করেছেন, রিটটা ওনার সম্পর্কে করেছেন, কারণ জুলিয়াস সিজার সম্পর্কে আপনি জানেন যে ওনার প্রার্থিতা বাতিলের একটা কথা আমি হয়তো শুনেছি, আমি একটু সম্পর্কে খোঁজ নিতে পারিনি। তো তিনি কিন্তু ওনার সেই জায়গা থেকে রিট করে ফেলেছে, অর্থাৎ ওনার সম্পর্কে যে অভিযোগ দেওয়া সেটা কিন্তু এসেছে, সেই অভিযোগটা এসেছে। যার সম্পর্কে অভিযোগ আসেনি বা জানার দরকার ছিল তিনি সেটি করেছেন। সো কোনো ব্যক্তিকে আসলে এখানে বলা হচ্ছে না, এস এম ফরহাদ কোনো ব্যক্তি না বা জুলিয়াস সিজার কোনো ব্যক্তি না। জুলিয়াস সিজার বা এস এম ফরহাদ একটা চিন্তাকে ধারণ করে, গণহত্যার রাজনীতির চিন্তাকে ধারণ করে, সেই রাজনীতির চিন্তাকে ফাইট করার জায়গা থেকে রিট হয়েছে। জুবায়ের, আপনার কাছে একটু জানতে চাই, তিনি যেমনটি বললেন যে এস এম ফরহাদের বিষয়টি ওনারা এনেছেন, জুলিয়াস সিজারের বিষয়টি আনেননি, এই যে ওনার যুক্তিটা, সেটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? এবং এখানে পুরো বিষয়টিকে আসলে একটা ধোঁয়াশা আছে কিনা, নাকি আপনার কাছে পুরো বিষয়টি স্পষ্ট? স্পষ্ট বলতে ওনাদের প্যানেল থেকে যিনি রিড করেছিলেন, ফাহমিদা নামের যে মেয়ে, তার সম্পর্কে বলি একটু। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম আর কি, যে অনেকে আছে এরকম যারা হচ্ছে হাসিনার সময়, মানে হাসিনার সাজানো বি টিম অর্থাৎ বিরোধী দল হিসেবে নাটক মঞ্চায়ন করেছিল, এরকম একটা কিছু আছে, আগে থেকে ছিল আর কি। তো ওটার সাথে আমি একটু সংযুক্ত করে বলতেছি যে যিনি রিড করেছেন তার প্রোফাইল থেকে আমরা দেখতে পাই যে তিনি জুলাই আগস্টে মেট্রো রেলের ভাঙা কাছের ছবি তিনি পোস্ট করেছিলেন, শোকের জায়গা যেখানে হচ্ছে আমাদের মানুষ মারা গিয়েছে। সো মানুষের প্রতি তার কোনো সিম্পিতি নেই, সে হচ্ছে মেট্রোর কাজ ভেঙেছে, এইটা সে পোস্ট করে, সে হচ্ছে ওই সময় পোস্ট করেছিল। তো এরকম একটা মানুষ যখন রিড করেছিল, তো আমি ওদের থেকে ধন্যবাদ জানাই। আমি ওটা ছবি দেখছিলাম আর কি, যে ওরা ওদের প্যানেলে একজন রিড করেছে, বাট ওরা হচ্ছে তারা বিরুদ্ধে ওরা নিজেরা হচ্ছে আন্দোলনে অংশ নিয়েছিল আর কি, ডাকসু যে বানচালের যে একটা বিষয়ে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওদের এইসটা ঠিক আছে। আর একই সাথে এস এম ফরহাদ এবং জুলিয়াস সিজার এই দুজনের বিষয়টা আসলে একদিক থেকে মিলে আর কি। যেমন এস এম ফরহাদের বিষয়টা তারা যে অঙ্কে বলতেছে যে 71-এর ঘাতক, এক্ষেত্রে আমার পার্সোনালি দ্বিমত আছে, কারণ ছাত্র শিবিরের জন্ম 71-এর অনেক পরে, সুতরাং ছাত্র শিবিরকে 71-এর সাথে জড়িয়ে এই সময়ে এসেও, কারণ এখন স্বাধীনতা অনেক বছর পরে, এই সময়ে এসেও স্বাধীনতার পরে জন্ম হওয়ার সংগঠনকে আসলে নিয়ে জড়ানোটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো মনে হয় না। বাট জুলিয়াস সিজার বা ছাত্রলীগের যে বিষয়টা, সেটা তো এখনও স্পষ্ট আর কি, 24-এর তো বেশি দিন যায় না, এই জায়গা থেকে ঠিক আছে। দর্শক, আমরা বাকি অংশটুকু ডিজিটাল প্ল্যাটফর্মে শুনবো। অদিতি, আপনার কাছে একটু যেতে চাই, এবি জুবায়ের যেমনটি বলছিলেন যে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। কাল একই সময়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে থাকছে আলোচনা। দাবি এখন এক দফা, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন ভোটের রব উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ পাবে না। তারেক রহমানের দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া ঠেকাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে দলটির নেতারা বলেন কোনো চক্রান্তে ভোট বানচাল করা যাবে না। চলমান রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন রাজনৈতিক দল।
এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ অন্যান্যরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলার আলোচনায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, পুরো দেশে নির্বাচনের রব উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে বেড়াবে। নির্বাচনের স্লোগানের মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আজকে যদি নির্বাচনের জোয়ার তুলতে পারেন, তাহলে সেই জোয়ারে সকল ষড়যন্ত্র ভেসে যাবে। তাই এখন তো একটি বাণী, নির্বাচন যথাসময়ে চাই। আমাদের নির্বাচন হবে। এদিকে সকালে প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে বিএনপিকে বাধা দিতে এবং তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন সেজন্য ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারে, প্রধানমন্ত্রী না হতে পারে, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান। এদিন জন অধিকার পার্টির আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা ভোট বর্জনের কথা বলে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ। যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। এদিন প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অভ্যুত্থানের কোনো শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা উচিত। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনঃতদন্তের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মুফতি হান্নান সহ ১২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না। বিকেলে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত রায়। ভয়াবহ এই হামলার তদন্তে নামেন বিএনপি জামায়াত জোট সরকার। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত হন ২৮ জন। ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুন করে তদন্ত শুরু করে। টানা ৪১০ দিন টিএফআই সেলে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয় মুফতি হান্নানের। সম্পূরক চার্জশিটে যুক্ত করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ আরও অনেককে। আলোচিত এই মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত ফাঁসির দণ্ড দেন বাবর সহ ১৯ জনকে। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ আরও ১৯ জনের। কিন্তু ২০২৪ সালের ১ ডিসেম্বর ওই রায় বাতিল করে দেন হাইকোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ে চূড়ান্ত পরিসমাপ্তি হলো। মুক্তি মিলেছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সবার। জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। বাবরের আইনজীবীর দাবি, নির্যাতন করে আদায় করা হয়েছিল মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দি। মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে। ২ দশক জুড়ে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলার বিচারিক যাত্রার অবসান ঘটল। তবে রায়ের ব্যাখ্যা, যুক্তি আর রাজনৈতিক অভিঘাত নিয়ে বিতর্ক চলবে বহুকাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ সরকারি পদে থাকতে পারবেন না এবং অংশ নিতে পারবেন না নির্বাচনে, এমন সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। যমুনায় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের আইসিটি লয়ের সেকশন 9(1) অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। দেখছেন জনপদের সময়। বদ্ধ ঘরে স্বচ্ছ ভোট সম্ভব নয় বললেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ। এজন্য খোলা মাঠে ভোট করার পরামর্শ দিলেন তিনি। গণমাধ্যম নীতিমালা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন ইসি তাহমিদা।
ট্রান্সপারেন্ট নির্বাচন যদি চান তাহলে ওপেন স্পেসে নির্বাচন করার মতো মানসিকতা তৈরি করেন, মতামত তৈরি করেন, ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট। কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। আর এত সাংবাদিককে একসাথে অ্যাকোমোডেট করাও যাবে না, আপনাদের মনও আমরা তুষ্ট করতে পারবো না। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 দিন আগেও ডাকসু সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় প্রার্থীরা, সাইবার বুলিং নিয়ে উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার দাবি, জড়িতদের প্রার্থিতা বাতিল ও মামলার হুমকি কমিশনের। দাবি এখন এক দফা, ফেব্রুয়ারিতে নির্বাচন, ভোটের রব উঠলে পালানোর পথ পাবে না ষড়যন্ত্রকারীরা, হুঁশিয়ারি বিএনপি নেতাদের, সব অপতৎপরতা রুখে দেওয়ার ঘোষণা। এবং গ্রেনেড হামলা মামলায় তারেক সহ সব আসামির খালাস, পুনঃ তদন্তের আদেশ বাতিল, সংক্ষিপ্ত রায় প্রকাশ। স্বপ্রণোদিত ছিল না মুফতি হান্নানের জবানবন্দি, পর্যবেক্ষণ আদালতের। এ ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়ের।